হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফ ফিজিক্স জিরো। আজকের আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সাউন্ড চ্যাপ্টারের যত গাণিতিক প্রশ্ন আছে তার সলিউশনটা দেখবো। যত বলতে আমরা 14-15 কোশ্চেনটা বাদ দেবো, যেহেতু এখানে কোনো স্টার মারে না, তো আমরা ওটাকে ইগনোর করবো, কারণ আমাদের হাতে খুব বেশি টাইম নেই। তো দেখো, প্রথম কোশ্চেনটার অ্যান্সার, কোশ্চেনটা পড়া যাক। বলছে, উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগের শতকরা পরিবর্তন কত হবে? ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো, কোনো কিছুর শতকরা পরিবর্তন জিজ্ঞেস করলে, মনে করি এক্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার বলছে শতকরা পরিবর্তন বার করতে বলছে, ঠিক আছে। এক্স থেকে ইনিশিয়াল এক্স আই ছিল, পর এক্স ফাইনাল হলো, এর শতকরা পরিবর্তন কীভাবে বার করবে? এর শতকরা পরিবর্তন বার করার ফর্মুলা হলো ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। এটা বার করে যেটা অ্যান্সার হবে, যদি পজিটিভে অ্যান্সার আসে তাহলে বলবো যে শতকরা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শতকরা বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। যদি নেগেটিভ অ্যান্সার আসে তাহলে বলবো যে এটা ডিক্রিজ করেছে, শতকরা ড্যাশ পার্সেন্টেজ ডিক্রিজ করেছে, ঠিক আছে। বা এটাকে আমরা এইভাবেও লিখি, ডেল এক্স বাই এক্স আই ইন্টু 100। ডেল কথার অর্থ হলো পরিবর্তন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো 1 নম্বরের কোশ্চেনটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগের শতকরা পরিবর্তন কি হবে? তার আগে আমাদের বুঝতে হবে যে ভেলোসিটির সাথে টেম্পারেচারের কি রিলেশন আছে। আমরা এই ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার গামা আর টি বাই এম। এখানে টেম্পারেচার আর ভেলোসিটির মধ্যে যদি রিলেশন দেখি, ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি, ঠিক আছে। তো ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? টি আই যদি ধরি, ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আছে, এগুলো সবসময় কেলভিনে লিখবে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তারপর ফাইনাল টেম্পারেচার কত হয়েছে? ফাইনাল টেম্পারেচার বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 293 কেলভিন, তাই তো। তো আমি ধরি তোমাকে জিজ্ঞেস করছে ফাইনাল শতকরা বেগের শতকরা পরিবর্তন কত। তো ভি ইনিশিয়াল ভেলোসিটি যখন ভি আই ছিল, তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার টি, সরি 273। আবার লিখতে পারি ভি ফাইনাল ইজিক্যাল না, প্রপোর্শনাল টু দিয়ে লিখবো 293, ঠিক আছে। এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর নাম দিই, 2/1 যদি করি, কি আসবে দেখো, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইজিক্যাল টু 293 বাই 273, এটা আসছে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ভি ইনিশিয়াল ইন্টু 100, এটা বার করা আমাদের টার্গেট। তো আমাদের এই অবধি এসে কি করবো, এবার একটু কায়দা করতে হবে। দুদিকে -1 করে দাও, করে দিলে এটা যদি এলসিএম করো, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ভি ইনিশিয়াল, তাই না? এলো। এবার আমাদের দুদিকে যদি 100 গুণ করে দিই, অ্যান্সার চলে আসবে। এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 3.66%। তার মানে কি আসবে? তার মানে অ্যান্সার হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে শব্দের বেগের শতকরা পরিবর্তন হবে 3.66%। হলো, এটাই অ্যান্সার। এবার সমস্যা হলো, এই কোশ্চেনগুলো দেখো, যখন এসেছিল তখন তোমাদের ক্যালকুলেটারের ইউজ ছিল, 2015 সালে এসেছিল, তখন ক্যালকুলেটারের ব্যবহার হতো। তো সেই জন্য কোশ্চেনের ক্যালকুলেশনটা একটু জটিল দিয়েছে। তো তোমাদের ক্ষেত্রে হয়তো ক্যালকুলেশনটা এইভাবে দেবে, মনে করো, মানে এমন ক্যালকুলেশন দেবে, এটা কেটে কাটে, মনে করো 1200 কেলভিন হলো ওপরে, নিচে 300 কেলভিন। এটা যদি ক্যালকুলেশন করো, কি হবে? 3×4 √4, √4 -1, 2 -1, এরকম তোমাকে মানে ইজি ক্যালকুলেশন দেবে। তখন ক্যালকুলেটারের ইউজ ছিল, তাই জটিল ক্যালকুলেশন
এখন ক্যালকুলেটার ইউজ নেই, তাই ইজি ক্যালকুলেশন দিতেই হবে। জটিল ক্যালকুলেশন দিলে তোমরা পারবে না তা নয়, পারবে, কিন্তু ওই ঠিক টাইমে করে করে আসাটাও সমস্যা। তো তোমাদের এমন কোয়েশ্চেন দেবে না যেটা তোমাদের করতে টাইম বেশি লেগে যায়। একটা কোয়েশ্চেনের পিছনে যদি তোমার 2 মিনিট 3 মিনিট টাইম থাকে, সেই 2 মিনিট 3 মিনিটে সলভ হয়ে যাবে এমন কোয়েশ্চেন তোমাকে দেবে। যাই হোক, অনুরূপ প্রশ্নটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত? একটু আগে কি রিলেশনটা দেখলাম, ভেলোসিটি আর টাইম এর টেম্পারেচারের, ভি প্রপোর্শনাল টু √/t, তাই তো? তো এইভাবে করতে পারো একদম বাচ্চাদের মতো, লিখে লিখে। যখন টেম্পারেচার টি অন ছিল, টেম্পারেচার টি অন ইজিক্যাল টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন ছিল, তখন ভি অন ভেলোসিটি ইজিক্যাল টু ছিল 330 মিটার/সেকেন্ড। যখন টেম্পারেচার T2 ইজিক্যাল টু 10 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 283 কেলভিন হলো, 283 কেলভিন হলো, তখন ভেলোসিটি আমরা ধরে নিই V2। সেটাই আমাদের জিজ্ঞেস করছে, V2 ইজিক্যাল টু চলে। তো আমরা জানি এই রিলেশনটা, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি V2/V অন ইজিক্যাল টু √T2/T অন। এটা যদি আরও ক্যালকুলেশন করা হয়, V2 ইজিক্যাল টু √T2/T অন ইন্টু V অন। এখানে যদি সমস্ত ভ্যালুগুলো যদি পুট করে দাও, আচ্ছা T2 ইজিক্যাল টু ছিল 283, T1 ইজিক্যাল টু ছিল 273 ইন্টু V1 ইজিক্যাল টু 330। এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হবে সেটা, এটা ক্যালকুলেশন করে 36 মিটার/সেকেন্ড অ্যান্সার আসতে পারে। হলো অনুরূপের, এটা একের অনুরূপ হলো। অনুরূপের আবার দুটো কোশ্চেন দিয়েছে, 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে দেখো বলছে উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগের শতকরা পরিবর্তন কত হবে? ঠিক আছে, একদম এক্স্যাক্টলি এই কোশ্চেনটার মতো, জাস্ট ভ্যালু চেঞ্জ হবে। তবে সমস্যা হলো এখানে অ্যান্সার তোমাদের দিয়েছে 50%, যেটা ভুল। অ্যান্সার হবে 1.75%। ঠিক আছে, অ্যান্সারটা ঠিক করে নেবে। অনেক অ্যান্সার প্রিন্টিং মিস্টেক যেমন আছে, যেমন 3টা অ্যান্সার ভুল আছে, 4টাও অ্যান্সার ভুল আছে, এরকম অ্যান্সার 2-1টা ভুল আছে, সেটা কারেকশন করে নিতে হবে। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের যে বেগ, কোন তাপমাত্রায় তার বেগ দ্বিগুণ হবে? কোন তাপমাত্রায় তার বেগ দ্বিগুণ হবে? মনে করি T1 ইজিক্যাল টু 273 কেলভিন, যেটা কোশ্চেনে দিয়েছে, 273 কেলভিন তাপমাত্রায় কোন শব্দের বেগ V1 ইজিক্যাল টু V ধরি। ঠিক আছে, যখন টেম্পারেচার, আচ্ছা বলছে যে কোন টেম্পারেচার অর্থাৎ T2 কখন কত হলে ভেলোসিটি আগের ভেলোসিটি দ্বিগুণ হবে। ঠিক আছে, তো আমরা ভেলোসিটির সাথে টেম্পারেচার সম্পর্কটা কি জানি? ভি প্রপোর্শনাল টু √T। এই রিলেশনটা কোথা থেকে এসছে এটা জানো, ভি ইজিক্যাল টু √Γ/T/m। এই ফর্মুলা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা থেকে মানে ডিরাইভ হয়েছে এই ফর্মুলা। তো আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এটাকে যদি আমরা একটু মডিফাই করি, যেহেতু T2 বার করতে বলছে, যদি দুদিকে স্কোয়ার করে দিই, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু টি, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি T2 বাই T1 V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার, এটা লিখতে পারি। তোমার বার করতে হবে T2, তাহলে T2 ইজিক্যাল টু V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার ইন্টু T1। V2 ইজিক্যাল টু কত? V2 ইজিক্যাল টু 2V মানে 4V স্কোয়ার, V1 স্কোয়ার কত? V স্কোয়ার ইন্টু T1 কত দিয়েছে? 273 কেলভিন, 273। ভি স্কোয়ার কেটে গেল, এটা যদি গুণ করি 3 4 12 2 হাতে 1, 4 7 28, 28 আর 1 29, 4 7 28 হাতে 2, 4 2 8 2 10, এত কেলভিন হলো। দুয়েরটা অ্যান্সার হয়ে গেল।
তিনের কোশ্চেনটা দাও, তিনের কোশ্চেনটা দাও। তিনের কোশ্চেনটা করার আগে আমরা তিনের অনুরূপটা করব। তিনেরটা করব, তবে অনুরূপটা আগে করব, তার পিছনে কারণ আছে। তিনের অনুরূপ প্রশ্নটা দেখো কি বলছে, দেখো বলছে 44.1 মিটার গভীর একটি কূপের মধ্যে একটি ঢিল ছেড়ে দেওয়া হলো। ঢিল ছেড়ে দেওয়া হলো বলছে কত সময় পরে ঢিলটি জলে পড়ার শব্দ শোনা যাবে? কত সময় পরে ঢিলটি জলে পড়ার শব্দ শোনা যাবে? একটা কূপ আছে মনে করো, কূপে কি আছে? জল আছে, জল আছে। তুমি এখান থেকে দাঁড়িয়ে একটা ঢিল কি করলে? ছুঁড়ে দিলে, সরি ছুঁড়ে না, ছেড়ে দিলে। ছেড়ে দেওয়া মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। এই হাইটটা কত? এই হাইট এইচ ইজিক্যাল টু বলেছে 44.1 মিটার। ঠিক আছে, এবার কত সময় পরে বলছে যে শব্দ শোনা যাবে ঢিলটি জলে পড়ার? ঢিলটি ছোঁড়ার পরে আমি মনে করি টি অন সময়ে জলে আঘাত করলো। জলে আঘাত করলে একটা শব্দ ক্রিয়েট হবে, সেই শব্দটা তোমার কানে আসতে সময় লাগলো T2 সময়। তাহলে ঢিলটা ছোঁড়ার পর থেকে কত সময় পরে তোমার কানে শব্দ আসবে, সেটা তাহলে কত আসে? টি ইজিক্যাল টু টি অন প্লাস T2। টি অনটা কি? টি অনটা হলো ওই ঢিলটি জলে পড়ার সময়। T2টা কি? T2টা হলো ঢিলটি জলে পড়ার পরে যে শব্দটা তৈরি হলো, সেই শব্দটা তোমার কানে আসতে যে সময় লাগলো, সেটা হলো T2। তাহলে ক্যাপিটাল টি ইজিক্যাল টু টি অন প্লাস T2। তাহলে আমরা এই দুটো সময় যদি বার করতে পারি তাহলে হয়ে যাবে। আমাদের জিজ্ঞেস করেছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে কতক্ষণ পরে, টোটাল কত সময় পরে। তো দেখো এই টি অনটা বার করতে গেলে আমাদের কাইনেমেটিক্সের একমাত্রিক গতির ইকুয়েশন অফ মোশনের ফর্মুলা কাজে লাগবে। মনে করো এই হাইট, নিচে জল, এটা হাইট, এখান থেকে একটা ঢিল ছুঁড়লে, এটা এইচ ইজিক্যাল টু 44.1, ইনিশিয়াল ভেলোসিটি 0। তো আমাদের এই ফর্মুলা জানি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে যেহেতু ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করছে, তাহলে এস এর জায়গায় লিখবো এইচ ইউটি প্লাস হাফ, এখানে এটা কি? এখানে অভিকর্ষজ ত্বরণ জিটি স্কোয়ার। এখানে জি টি অন যেহেতু হচ্ছে টি অন দিয়ে লিখি। দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে এই পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকছে হাফ জি টি অন স্কোয়ার। টি অন ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2h/g। তোমার ডাইরেক্ট যদি এটা মনে থাকে, এই ফর্মুলা তোমার যদি ডাইরেক্ট মনে রাখে খুব ভালো, তাই না? তাহলে শুধু এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে। তাহলে টি ওয়ান ইজিক্যাল টু যদি বার করি, টি ওয়ান ইজিক্যাল টু √2 ইন্টু 44.1 বাই 9.8। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি হবে? 2 এটা যদি তুমি ক্যালকুলেশন করো কি হবে? কত দিয়ে যাবে বলো? যদি 9 দিয়ে কাটি, আর যদি 9 দিয়ে কাটি তাহলে কি আসে? 8 লং 72, 2 হাতে 7, 9 লং 81, 81 সাথে 88, তাহলে √9 মানে 3 সেকেন্ড। মানে ঢিলটি জলে পড়তে সময় লাগছে 3 সেকেন্ড, তাই তো? এবার এই সব ঢিল জলে পড়লো, শব্দ তৈরি হলো, এই শব্দটা তোমার কানে আসতে কত সময় লাগবে, সেটা T2। আমরা এই ফর্মুলা জানি, এক্স ইজিক্যাল টু ভিটি, তাই না? বা এটা জানি আমরা, বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। তাহলে T2 ইজিক্যাল টু কি হবে? h/v। ভিটা কি? ভিটা হলো শব্দের বেগ, বাইরে শব্দের বেগ,
সেটা সাধারণত কত হয়, ভি ইজিক্যাল টু 340 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে বলে দেওয়া থাকলে ভালো, না বলে দেওয়া থাকলে এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে T2 ইজিক্যাল টু ওপরে কত আসে 44.1 বাই 340। এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো? এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 0.13 সেকেন্ড। তা টোটাল টাইম কত লাগলো? আচ্ছা তোমরা দেখতে পেয়েছো? আচ্ছা হ্যাঁ, টোটাল টাইম কত লাগলো তাহলে? T1 প্লাস T2 ইজিক্যাল টু লাগলো 3 প্লাস 0.13, অর্থাৎ 3.13 সেকেন্ড। হুম, চারটে দাও, চারের কোশ্চেনটা দাও। আচ্ছা আমাদের এটা তো তিনের অনুরূপ হলো, তিনের অনুরূপ হলো। তিনের কোশ্চেনটা ভালো দেখা যাক, তিনের কোশ্চেনটা কি বলছে। তিনের কোশ্চেনটা বলছে যে 39.2 মিটার গভীর একটি কূপে একটি ঢিল ছেড়ে দিলে 2.95 সেকেন্ড পরে ঢিলটি মাটিতে স্পর্শ করার শব্দ শোনা গেল। তাহলে বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর, বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর। দেখো এখানে তোমার ক্যাপিটাল টিটা বলে দিয়েছে, ক্যাপিটাল টিটা বলে দিয়েছে, মানে বলছে যে আচ্ছা এটা বলছে কত, এইচ ইকুয়াল টু বলছে তোমার 39.2 মিটার। ঢিলটি ছেড়ে দেওয়ার পরে তোমার কত সময় পরে শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা হলো 2.95 সেকেন্ড, 2.95 সেকেন্ড। তো আমরা তো ইজিলি হাইট বলে দেওয়া আছে, মানে ইজিলি আমরা এটা বার করতে পারবো যে T1টা বার করতে পারবো। তার মানে কত সময় পরে সে জলে আঘাত করলো। T1 ইজ ইকুয়াল টু √2h/g, দেখলাম একটু আগে, 2 ইন্টু 39.2 বাই 9.8। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো আসবে তোমার √8। এটা যদি গুণ করে দাও, এটা যদি গুণ করে যদি ক্যালকুলেশন করে এটার মতো, এই কোশ্চেনের মতো, এই কোশ্চেনের মতো ক্যালকুলেশন করলে তোমার আসবে √8। √8 মানে 2√2 হলো। 2√2 মানে √2 মানে কত, 1.414 হয় সেকেন্ড। এটাকে যদি তুমি লেখো 2.8 সেকেন্ড লিখতে পারো, তাই তো? তাহলে 2.8 সেকেন্ড পরে ঢিলটি জলে পড়লো, ঢিলটি জলে পড়ার পর একটা শব্দ তৈরি হলো, সেই শব্দটা তোমার কানে এলো, সেটা T2 সময় ধরে নি আমার। আর টোটাল টাইম লেগেছে T1 প্লাস T2। আমাদের T1টা বের করে নিলাম, তাহলে T2 ইজিক্যাল হবে ক্যাপিটাল T মাইনাস T1। ক্যাপিটাল T কত কোশ্চেনে বলেছে 2.95 সেকেন্ড, 2.95 সেকেন্ড মাইনাস T1 মানে 2.8, তাহলে আসছে এটা 0.15 সেকেন্ড, তাই তো? আচ্ছা এটা যদি 2.81 যদি ধরি, 0.14, 0.14 এরকম সামনে কিছু একটা আসবে, ঠিক আছে? এক্স্যাক্টলি বার করা তো মুশকিল। তাহলে বায়ু এবার শব্দের বেগ জিজ্ঞেস করছে, আমরা এই ফর্মুলা জানি, এক্স ইজিক্যাল টু বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। এটা বায়ুতে শব্দের বেগ ভি, এক্সটা কি ওই দূরত্ব, কূপটার হাইট, আর টাইমটা এখানে T2। T2 ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু কত আছে 39.2 বাই মানে 1.4। এটা এই ক্যালকুলেশন করো আসবে 320 25 এরকম কিছু আসবে, অ্যান্সার আছে 326। আচ্ছা অ্যান্সার
অ্যান্সার আছে কত, 201 না কত কিছু একটা ছিল, 301, কিন্তু অ্যান্সার হবে 326.6। ঠিক আছে, ম্যাথডে ক্যালকুলেশন নাই, চাপ নেওয়ার দরকার নেই। এগুলো সব পুরোনো সালের কোশ্চেন তুলে দিয়েছে বলে ক্যালকুলেশন জটিল, কিন্তু তোমাদের স্যার যখন কোশ্চেন করবে ইজি ক্যালকুলেশন ওরা দেবে। তোমার যা কাজ হলো শুধু প্র্যাকটিস থাকো, কোশ্চেন প্র্যাকটিস করো যাতে তোমাদের ফুল ফর্মুলাগুলো না জানে মনে ভুলে যাও। ঠিক আছে, ফর্মুলাগুলো যাতে না জানো ভুলে যাও, তার জন্য তুমি প্র্যাকটিস করতে দাও। তোমার কোশ্চেন আসবে একদম ফর্মুলা বেসড এবং ইজি ক্যালকুলেশন। চারেরটা দেখো, চারেরটা বলছে প্রমাণ অবস্থায় অক্সিজেনের শব্দের বেগ 317 মিটার/সেকেন্ড হলে 30 ডিগ্রি উষ্ণতায় ও 374 mm চাপে হাইড্রোজেন গ্যাসের বেগ কত? দেখো কিভাবে করবে ভাবো। দেখো এখানে চাপটা দেখে অনেকে হয়তো ঘাবড়ে গেছো, তাই না? চারটা ফর্মুলা কি ছিল, ভি ইজিক্যাল টু গামা আর টি বাই এম। এখানে বলছে অক্সিজেনের বেগ, নয় সরি, অক্সিজেনের শব্দের বেগ ভি ও2 দিয়ে ডিনোট করলাম, সেটা কোশ্চেনে বলেছে 317 মিটার/সেকেন্ড। ওটা কখন, প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে টেম্পারেচার কত হয়, টি ইজিক্যাল টু 0 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে 273 কেলভিন। এবার বলছে যে হাইড্রোজেনের শব্দের বেগ কত যখন টেম্পারেচার কত, 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। আমরা এই রিলেশনটা জানি। এখানে এই রিলেশনের মধ্যে কে কে ভেরিয়েবল দেখো, গামা দেখো, গামাটা দুজনের ক্ষেত্রে সেম, কারণ দুজনের ডায়োটিক কেস। আরটা সেম, এটা কনস্ট্যান্ট। টিটা আলাদা, কারণ অক্সিজেনের ক্ষেত্রে টি ছিল 273 কেলভিন, হাইড্রোজেনের ক্ষেত্রে টেম্পারেচার হয়েছে 303 কেলভিন। আর এমটা কি, মলিকুলার ওয়েট, অক্সিজেনের মলিকুলার ওয়েট, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট দুটোই আলাদা। তার মানে এখানে ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার আর মলিকুলার মাস। তাহলে এইভাবে লিখতে পারি, মলিকুলার মাস, হ্যাঁ এইভাবে লিখতে পারি। তো হাইড্রোজেনের শব্দের বেগের ক্ষেত্রে আর অক্সিজেনের শব্দের বেগের রেশিও যদি বার করি, এইভাবে লিখব, তো রুট ওভার টি হাইড্রোজেন মাস হাইড্রোজেন, মলিকুলার মাস হাইড্রোজেনের, ইন্টু অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, অক্সিজেনের মানে টেম্পারেচারটা বার করতে হবে, অক্সিজেনের ক্ষেত্রে যে টেম্পারেচার ছিল, এবং অক্সিজেনের মলিকুলার ওয়েট হলো। এবার যদি ভ্যালুগুলো পুট করে দাও, 303 মলিকুলার ওয়েট, অক্সিজেনের মলিকুলার ওয়েট 32, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট 2, আর অক্সিজেনের ক্ষেত্রে টেম্পারেচার 273। ঠিক আছে, এটা এলো। এবার তোমাকে বার করতে হবে হাইড্রোজেন, এটা থেকে থোড়ি রেশিও বার করতে বলছে, তোমার হাইড্রোজেনের ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে কি আসছে, 303 ইন্টু 32/2 ইন্টু 273 ইন্টু অক্সিজেনের ভেলোসিটি কত ছিল, অক্সিজেনের ভেলোসিটি কত ছিল, 317 মিটার/সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেশন করো তোমার আসবে 1335.85 মিটার/সেকেন্ড। ঠিক আছে, জটিল ক্যালকুলেশন তোমাদের ইজি ক্যালকুলেশন দেবে। এটা তোমার অ্যান্সার ভুল আছে, আমি পরে চেক করেছিলাম, অ্যান্সার এটা আসবে। হলো। তো 4 অনুরূপের প্রশ্নটা দেখো, এসটিপিতে O2 গ্যাসের শব্দের বেগ ভি হলে এই একই অবস্থায় হিলিয়াম গ্যাসের শব্দের বেগ কত? 4 অনুরূপ বলছে, 4 অনুরূপের ক্ষেত্রে বলছে তোমার অবস্থা একই রেখেছে, দুটো ডিফারেন্ট গ্যাস আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হিলিয়াম আছে। কোথায়, হ্যাঁ একটা অক্সিজেন আছে আর একটা হিলিয়াম আছে, একটা অক্সিজেন আছে, একটা হিলিয়াম আছে।
তো এসটিপিতে দুটোই এসটিপিতে মানে টেম্পারেচার এখানে সেম, গামা আলাদা, একটা ডায়াটমিক গ্যাস আছে, একটা মোনোঅ্যাটমিক গ্যাস আছে, মলিকুলার মাসটাও আলাদা, একটা অক্সিজেন একটা হিলিয়াম, তাই তো? তাহলে আমরা ভি প্রপোর্শনাল টু এই ক্ষেত্রে লিখতে পারি গামা বাই এম, এটা লিখতে পারি। তো ভেলোসিটি অক্সিজেনে শব্দের বেগ কত ছিল, এটা বলেছে ভি, এটা ভি বলে দিয়েছে। তাহলে বলছে হিলিয়ামে শব্দের বেগ কত হবে। গামা, ওটুর জন্য গামা আমরা জানি, ওটুর জন্য গামা হলো 7/5, হিলিয়ামের জন্য গামা হবে, অর্থাৎ ডায়াটমিকের ক্ষেত্রে গামা 7/5 আর মোনোঅ্যাটমিকের জন্য গামা হবে কত 5/3, 5/3 হলো। তো এখান থেকে আমরা এটা করতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারি যে ভেলোসিটি ইন হিলিয়াম বার করতে হবে বাই ভেলোসিটি ইন অক্সিজেন, গামা হিলিয়াম বাই molecular mass of helium into gamma for oxygen and molecular weight for oxygen. হিলিয়ামের গামা কত 5/3, সরি এটা O2 হবে, না হ্যাঁ ঠিক আছে 5/3 ইন্টু অক্সিজেনের মলিকুলার ওয়েট 32, অক্সিজেনের গামা অক্সিজেনের গামা 7/5, উপরে 5 চলে গেল, হলো। এবার এদের কি আছে, রুট আছে। তাহলে হিলিয়ামে, হিলিয়ামের শব্দের বেগ কি হবে, এই যেটা বের হলো এটা ইন্টু ভেলোসিটি ইন অক্সিজেন, সেটা কত দিয়েছে ভি দিয়েছে, এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা। পাঁচেরটা দেখো, চারের অনুরূপ প্রশ্ন আর পাঁচেরটা একই কোশ্চেন। এখানে কি বলছে, এখানে শব্দবেগের অনুপাত বার করতে বলছে। এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, কারণ এখানে তোমার ক্যালকুলেশন নেই, ঠিক আছে। এখানে এই পাঁচের কোশ্চেনে যে কনসেপ্ট লাগছে, চারের অনুরূপ প্রশ্নে তো সেই কনসেপ্ট লাগছে, কিন্তু চারের অনুরূপেতে ক্যালকুলেশন আছে, পাঁচেতে কোনো ক্যালকুলেশন নেই, মানে ইজি ক্যালকুলেশন আছে। তার মানে তোমাদের ইম্পর্টেন্ট তাহলে কোনটা দাঁড়িয়ে যাচ্ছে, এখানে তোমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আছে পাঁচেরটা বেশি ইম্পর্টেন্ট দাঁড়িয়ে আছে, কারণ পাঁচেরটা ক্যালকুলেশন নেই, আর তোমাদের ক্যালকুলেশন দিলে হবে না, মানে জটিল ক্যালকুলেশন দিলে হবে না, কারণ তোমাদের ক্যালকুলেটর নেই, তোমাদের কম সময় করতে হবে এক্সামে, তাই না? তো তার মানে পাঁচেরটা ইম্পর্টেন্ট বেশি, বা পাঁচের কোশ্চেনের যে টাইপ আছে সেই রকম টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বেশি, সে এই চ্যাপ্টারের হোক বা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে হোক। পাঁচেরটা বলছে একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস ও হিলিয়াম গ্যাসের শব্দের বেগের অনুপাত লেখো। একই উষ্ণতায় আমরা ভি ইজিক্যাল টু জানি √, গামা RT/m, একটা হাইড্রোজেন গ্যাস আর একটা হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস আর একটা হিলিয়াম, তার মানে এখানে গামা ডিফারেন্স আছে, টেম্পারেচার সেম আর কনস্ট্যান্ট, তার মানে আমরা ভি প্রপোর্শনাল টু √Γ/m লিখতে পারি। তো এখানে হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ বাই হিলিয়াম গ্যাসের শব্দের বেগ ইজিক্যাল টু গামা ফর হাইড্রোজেন, গামা ফর হিলিয়াম, তাই তো? নিচে কি থাকবে, মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন, উপরে থাকছে মলিকুলার ওয়েট অফ হিলিয়াম। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখতে অসুবিধা হয়েছে একটু। তো যাই হোক, দেখো হাইড্রোজেন এর গামা, অর্থাৎ ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামা কি হয়, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামা হয় 7/5, হিলিয়ামের ক্ষেত্রে হবে কত 5/3। তো বসে দাও ভ্যালুগুলো, মলিকুলার ওয়েট হিলিয়ামের 4, হাইড্রোজেনের 2,
7/5 ইন্টু 5/3, 4 ইন্টু 2। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো আসছে কি, এটাকে যদি তোমার ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে, তবে আমার মনে হয় এখানে অ্যান্সারটা ভুল আছে হয়তো, বুঝলে? অ্যান্সারটা মনে হয় ভুল আছে, কারণ এটা করে কি এই অ্যান্সারটা আসবে? অ্যান্সারটা এলে ভালো, যা তা না হলে যা অ্যান্সার আসবে তাই। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। মেথড এই 6টে দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ নির্ণয় করো। প্রমাণ চাপ ও উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ নির্ণয় করো। এখানে গামা CP/CV মানে গামা, জানো তো? এটা কেটিজি চ্যাপ্টারের কনসেপ্ট। 1.4 দিয়েছে। প্রমাণ চাপ ও উষ্ণতায় বায়ুর ঘনত্ব এত দিয়েছে, পারদের ঘনত্ব এত দিয়েছে, এবং জি এত দিয়েছে। দেখো, আমরা এই ফর্মুলাটা জানি, 6টাই গামা RT/M। এটাকে যদি মডিফাই করো, মানে ডেন্সিটি আর প্রেশারের ফর্মে লেখা যায় গামা P/D। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, গামা P/। আর কিভাবে এসে ডেরিভেশন করে দেখাচ্ছি না এখন, মানে টেম্পারেচারের ফর্মে ভেলোসিটি ফর্মুলা এটা, প্রেশার আর ডেন্সিটি ফর্মে ভেলোসিটি। তোমার যখন প্রেশার বলে দেবে বা ডেন্সিটি উল্লেখ করে দেবে, ডেন্সিটি প্রেশার দুটোই উল্লেখ করে দেবে, তখন তোমরা এটা লিখতে হবে। আবার P ইজিক্যাল টু তোমরা কি জানো, ρGH, তাই না? তাহলে V ইজিক্যাল টু এই ফর্মুলাতে P জায়গায় লিখে দেবো ρGH, গামা ρGH বাই ডেন্সিটি, D ফর ডেন্সিটি। তো কোশ্চেনে কি কি দিয়েছে দেখো, কোশ্চেনে গামা ইজিক্যাল টু অর্থাৎ CP/CV বলে দিয়েছে, CP/CV ইজিক্যাল টু দিয়েছে 1.4, অর্থাৎ গামা ইজিক্যাল টু বলেছে গামা ইজিক্যাল টু 1.4। রো ইজিক্যাল টু কত দিয়েছে, রো ইজিক্যাল টু এখানে পারদের ঘনত্ব হবে 13.6। জি তো জানি। এইচ ইজিক্যাল টু কত দিয়েছে, এইচ ইজিক্যাল টু তোমাকে দিয়েছে এখানে এইচটা কি হবে বলতো, এখানে এইচ হবে 76 সেন্টিমিটার, কারণ এসটিপিতে পার স্তম্ভের উচ্চতা হয় 76 সেন্টিমিটার। তো আর ডেন্সিটি, এয়ার ডেন্সিটি কত বলে দিয়েছে, এয়ার ডেন্সিটি বলে দিয়েছে কত, 0.001,293। ঠিক আছে, এটা বসালে এটা অ্যান্সার চলে আসবে। কিন্তু আমাদের উদ্দেশ্য অ্যান্সার নিয়ে আসানোর জন্য নয়, কারণ আমাদের নিয়ে আসতে মুশকিল আছে। আমাদের এখান থেকে কি কি শিখলাম, আমাদের এখানে যেটা শিখলাম সেটা দেখতে হবে। ভেলোসিটি ইজিক্যাল টু গামা RT/M, এটা আমরা জানতাম। এখান থেকে এই একটা নতুন ফর্মুলা আমরা জানলাম, এটার আমাদের এখান থেকে তোমাদের ইজি কোশ্চেন আসতে পারে। এখান থেকে আবার P ইজিক্যাল টু ρGH, তার অ্যাপ্লিকেশনটা হলো, তাই না? এই কনভার্সনগুলো আমাদের প্র্যাকটিস থাকা দরকার। অ্যান্সার বার করে, ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে বইয়ের সাথে অ্যান্সার মেলানো, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো এই ফর্মুলাগুলো, এই কনভার্সনগুলো যেন রিভিশন হয়ে যায়, রিভিশন থাকে। ঠিক আছে, আবার এই এসটিভিতে 76 সেন্টিমিটার হয় পারস্তম্ভের উচ্চতা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে অ্যান্সার নিয়ে আসার উদ্দেশ্য নয় আমাদের, এই কনভার্সনগুলো, এই ফর্মুলাগুলো যেন আমাদের ফিঙ্গার টিপসে থাকে।
কারণ তোমাদের কোয়েশ্চেনগুলো এত জটিল দেবে না, বা কম্পিটিটিভ এক্সামে যখন হবে বসবে তোমরা আফটার এইচএস, তখন কি এরকম জটিল ক্যালকুলেশন থাকবে? এরকম ক্যালকুলেশন থাকবে না। তোমার সেখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই ফর্মুলাগুলো তোমাদের মনে আছে কিনা, এই কনভার্সনগুলো তুমি করতে পারছো কিনা, তুমি ভাবতে পারছো কিনা এইগুলো। 7 দেখো, বলছে অক্সিজেন ও নাইট্রোজেনের ঘনত্বের অনুপাত 16:4। কোন উষ্ণতায় অক্সিজেন গ্যাসের শব্দের বেগ 140°C এ নাইট্রোজেনের গ্যাসের শব্দের বেগের সমান হবে? এখানে দুটোই গ্যাসে শব্দের বেগ সমান, VO2 VN2, V = গামা RT/m, তাই তো? এখানে তোমার জিজ্ঞেস করছে টেম্পারেচার, তুমি যদি ডেনসিটিটা দিয়ে আছে বলে তুমি এখানে যদি গামা P/Dটা বার করে নাও, মানে এই ফর্মুলা যদি ইউজ করো কোনো কাজের হবে না, কারণ তো এখানে এই ফর্মুলাতে তোমার টেম্পারেচার নেই, আর তোমার জিজ্ঞেস করছে টেম্পারেচার। নাইট্রোজেন আর কি দিয়েছে, নাইট্রোজেন গ্যাসের টেম্পারেচার দিয়েছে 140°C, 140°C। এটাকে যদি কনভার্সন করো কেলভিনে নিয়ে আসো, 140 + 273 কত? 140 + 273 413 কেলভিন, ঠিক আছে। আর দুটোই ডায়াটমিক গ্যাস, তাই গামা দুজনের ক্ষেত্রে সেম, আরটাও সেম, এমটা আলাদা। এক্ষেত্রে আমরা লিখব টি মলিকুলার ওয়েট অফ O2 = টি নাইট্রোজেন আর মলিকুলার ওয়েট অফ নাইট্রোজেন। হলো, দুদিকে যদি স্কয়ার করে দাও রুটগুলো উঠে যাবে। সরি, আমাদের টার্গেট এটা বার করা, তার মানে এটা একদিকে রাখবো, বাকিগুলো অন্যদিকে করে দেবো। সরি, আমাদের এইটা টার্গেট, এটা তো বলে দিয়েছে, তাহলে কি হবে, এটা কেটে দিই। আর টেম্পারেচার অফ O2 = 413 28 32, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই। হ্যালো, এটা ক্যালকুলেশন করে আসবে তোমার 472 কেলভিন, ঠিক আছে। এটাকে তুমি সেলসিয়াসে আনো, 273 যদি বাদ দাও তোমার হবে 199°C। 7টা হয়ে গেল। 8টা দেখো, বলছে 20°C তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে বাতাসের শব্দের বেগ এত। 40°C উষ্ণতা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে বাতাসের শব্দের বেগ কত? দেখো চাপটা বাঁচে বলে এখানে গুলিয়ে চাপে পড়ে যাও না। V = গামা RT/m, V proportional to T। চাপটা বাঁচে বলে গুলি করে, কারণ শব্দের বেগ চাপের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তাহলে যখন টেম্পারেচার T1 ছিল, মানে 20°C ছিল, তখন ভেলোসিটি V1 = 344.2 m/s। যখন টেম্পারেচার T2 = 40°C হলো, তখন ভেলোসিটি V2 = কত জিজ্ঞেস করছে। তো আমার ভেলোসিটি আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক V proportional to √T। তো এই ধরনের কোশ্চেন আমরা তো করলাম, রেশিও বেসড কোশ্চেন V2/V1 = √T2/T1, তাহলে V2 = √T2/T1 × V1।
এই ভ্যালুগুলো বসিয়ে দিলে, এখান থেকে বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। 9 টাকা। জলের তুলনায় ইস্পাতের আয়তন বিকৃতি গুণাঙ্ক ও ঘনত্ব যথাক্রমে 80 এবং 8 গুণ হলো। 80 এবং 8 গুণ হলে ইস্পাত ও জলের শব্দ বেগের অনুপাত নির্ণয় করে। এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা, কারণ এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা এই জন্য বলছি, এখানে তোমার জটিল ক্যালকুলেশন নেই, ইজি রেশিও বেস ক্যালকুলেশন, কনসেপ্ট একই, ক্যালকুলেশন ইজি, কনসেপ্ট একই, ক্যালকুলেশন হার্ড, যেটা তোমার বেশি টাইম লাগবে এক্সামে, যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা হয়তো প্রায় অসম্ভব তোমার জন্য। সেই অঙ্কগুলো দেবে নাকি যেটা কনসেপ্ট একই আবার ইজি ক্যালকুলেশন, কোনটা দেওয়ার চান্স বেশি? ইজি ক্যালকুলেশন করার চান্স দেওয়ার দুটো মানে ইজি ক্যালকুলেশন ওরা কোয়েশ্চেন দেওয়ার চান্সটা বেশি। ঠিক আছে। জলের তুলনায় ইস্পাতের আয়তন বিকৃতি গুণাঙ্ক, জলের তুলনায় কোথায় গেল? ইস্পাত মানে তো স্টিল মনে হয়। ইস্পাতের বিকৃতি গুণাঙ্ক, আয়তনের বিকৃতি গুণাঙ্ককে আমরা বি দিয়ে ডিনোট করি। এভাবে লিখতে পারি, 80 গুণ বেশি ইস্পাতের থেকে অর্ডার, বিএস মানে এটা ধরে নিলাম যে ইস্পাতের আয়তন বিকৃতি গুণাঙ্ক। ঠিক আছে। আর কি দিয়েছে? ঘনত্ব ডি ওয়াটার ইজ ইকাল টু 8 টাইমস অফ ইস্পাতের ডেন্সিটি। দেখো এই ফর্মুলাটা কি আমরা জানি? ভি ইজ ইকাল টু রুট ওভার ইলাস্টিটি, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, অ্যাকচুয়াল ফর্মুলা এটা, বাই ডেন্সিটি, রো দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা রো দিয়ে লিখি, যেহেতু রো দিয়ে ডিনোট করা হয়। তো আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইজ ইকাল টু রুট ওভার বি বাই রো। আবার দৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে আমরা ইয়ং মডিউলাস দিই, এটা বাল্ক মডিউলাস, এইভাবে মডিউলাসগুলো চেঞ্জ হয়ে যায়। তো আয়তনের ক্ষেত্রে বি দিয়ে ডিনোট করা হয়, তাই করলাম। তো এবার বলছে যে দুটো ক্ষেত্রে তোমার শব্দের বেগের অনুপাত বার করতে বলছে, তাহলে ভি ডাব্লিউ ইজ ইকাল টু ভি এস, বি ডাব্লিউ বাই রো ডাব্লিউ ইন্টু বি এস, ওপরে গিয়ে রো এস, বি ডাব্লিউ ইজ ইকাল টু 80 বিএস, লিখে দাও, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, 80 বিএস ইন্টু রো এস, নিচে বিএস ছিল, লিখে দাও। রো ডাব্লিউ কত? 8 রো এস, বিএস রো এস কেটে আছে, 8 10 80, তাহলে কি আসছে? √10, তাই তো? তাহলে রেশিও বেসের লিখলে √10:1, হলো? 9টা হয়ে গেল। 10টা দেখো, বলছে তামার মধ্যে শব্দের গতিবেগ নির্ণয় করো। দেওয়া আছে যে তামার ঘনত্ব দেওয়া আছে, তামার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। কি ফর্মুলা ছিল? 10টা ভি ইজ ইকাল টু রুট ওভার ইয়ং মডিউলাস বাই রো। এখানে ইয়ং মডিউলাস দেওয়া আছে তাই ওয়াই দিলাম, তাই না? বাল্ক মডিউলাস থাকলে তাহলে বি দিয়ে লিখতাম। তো এই দুটো দেওয়া আছে তামার ক্ষেত্রে। আর তামার ইয়ং মডিউলাস কত বলে দিয়েছে? 11.8 ইন্টু 10⁻11 মনে হয়, হ্যাঁ 11 সিজিএস ইউনিট আছে। রো কত দিয়েছে? রো দিয়েছে 8.6, দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে অ্যান্সার। এগারোটা দেখো, 11টা কি বলছে? কোনো গ্যাসে শব্দের বেগ এত, ওই গ্যাসের আণবিক ভর 4, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো, গামাও দিয়েছে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার গামা আর টি বাই এম। ওই গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো, দুদিকে স্কোয়ার করে দিলে কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা আর টি বাই এম। টি ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? টি ইজ ইকুয়াল টু হবে
ভি স্কোয়ার এম বাই গামা আর। ভি কত দিয়েছে? ভি দিয়েছে 340 না 582 মিটার পার সেকেন্ড। মলিকুলার ওয়েট 4, গামা ইজিক্যাল টু 1.6, আর সমান সমান দিয়েছে 8.31 10⁻⁷ আর্গ, মানে আর্গে দেওয়া আছে, সেটাকে জুলে নিয়ে এলে 10⁻⁷ ভাগ করে দিলে তাহলে পড়ে থাকবে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে পুট করলে নিঃসন্দেহে চলে আসবে অ্যান্সার। হলো 12টা। দেখো 50°C উষ্ণতায় কোনো গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ এত, চাপ দ্বিগুণ এবং উষ্ণতা এত °C হলে শব্দের বেগ কত হবে? চাপ দ্বিগুণ ও উষ্ণতা 125°C হলে শব্দের বেগ কত হবে? দেখো, শব্দের বেগ চাপের উপর ডিপেন্ড করে না। ভি ইজ টু গামা আর টি বাই এম। এখানে উষ্ণতা চেঞ্জ করেছে, তার মানে ভি প্রপোর্শনাল টু √/T লিখতে পারি। ইনিশিয়াল টেম্পারেচার 50°C ছিল, মানে প্লাস 273 যদি করি, যেটা হবে কেলভিনে চলে আসবে। ফাইনাল টেম্পারেচার 125 করছে, মানে 125 প্লাস 273 যদি করা হয়, যেটা আসবে সেটা কেলভিনে আসবে। তাহলে V2/V1 ইজিক্যাল টু লিখতে পারি, এটা তোমরা অ্যাড করবে, এটা আছে। পরে V1টা যদি ওদিকে গুণ করে দাও, V1 মানে কত দিয়েছে? V1 ইজিক্যাল টু তোমাকে বলেছে 340। V1 ইজিক্যাল টু তোমাকে বলেছে 340। এটা ক্যালকুলেশন করতে হবে। তারটা দেখো, বলছে কোনো স্থানে বায়ুর চাপ 5% কমলে ওই স্থানে শব্দের গতিবেগ কত শতাংশ বাড়বে বা কমবে? দেখো, ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেনে ক্যালকুলেশন নেই খুব একটা, কিন্তু কনসেপ্ট আছে। আর এই ধরনের কোশ্চেন আসার তোমার চান্স বেশি, যেমনটা কম্পিটিটিভ এক্সামে আসে। কোনো স্থানে বায়ুর চাপ 5% কমলে ওই স্থানে শব্দের গতিবেগ কত পার্সেন্ট বাড়বে বা কমবে? ভি ইজিক্যাল টু জানি গামা আর টি বাই এম। গামা পি বাই ডি, রো ডেন্সিটি। তাহলে ভেলোসিটির সাথে চাপের কোনো স্থানে এটা রিলেশন। দেখ, ইনিশিয়াল প্রেশার মনে করি আমার ছিল 100। এই ধরনের এই কোশ্চেনটা মানে ম্যাথডটা বুঝে নাও, এই ধরনের কোশ্চেন অনেক জায়গায় আছে। ইনিশিয়াল প্রেশার ছিল মনে করি 100, 5% কমলো, 95 হলো। তাহলে শব্দের গতিবেগ কত শতাংশ বাড়বে বা কমবে? তাহলে আমরা এইভাবে লিখব, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইজিক্যাল টু √95/100। এদিক দিয়ে 1 বিয়োগ করে দাও, এদিক দিয়ে 1 বিয়োগ করে দাও, দুদিকে 1 বিয়োগ করতে পারি, কারণ কেটে দিলে আগের ফর্মেটে চলে আসবে। তাহলে এদিকে এলসিএম করলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ভি ইনিশিয়াল ইজিক্যাল টু 95/100 মাইনাস 1। দুদিকে যদি 100 গুণ করে দাও, এটা সমান সমান পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ ইন ভেলোসিটি। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেশন করো 2.5%। আর নেগেটিভে আসবে। নেগেটিভ কথার অর্থ হলো যে শব্দের বেগ কি হবে? শব্দের বেগ ডিক্রিজ হবে, ঠিক আছে, কমবে। আর এটা আমি ভেবেছিলাম যে ইজি ক্যালকুলেশন নয়, কারণ এটা একটু জটিল আছে, তো তোমাদের ইজি ক্যালকুলেশন দেবে। তো 14-15টা তো করবো না বলেছিলাম। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো লেকচারে।